ওয়েলকাম ফ্রেন্ডস। আজকে আমরা যে বিষয়টার উপর আলোকপাত করব বা যে বিষয়টা একটু জানবো সেটা হচ্ছে মেকানিজম অফ চিপ ফরমেশন। চিপ জিনিসটা কি সেটা আগে জানতে হবে, তারপর তার মেকানিজমটা বুঝবো। তো এই মেকানিজম অফ চিপ ফরমেশনটা জানতে গেলে অবশ্যই একটা ডায়াগ্রাম দরকার, যেটা আমি অলরেডি ড্র করে ফেলেছি। এই ডায়াগ্রামটার মাধ্যমে আমরা মেকানিজম অফ চিপ ফরমেশনটা আলোচনা করব বিষয়টা। তো এই ডায়াগ্রামটাতে দেখা যাচ্ছে একটা জব এবং একটা টুল, যেটা সিঙ্গল পয়েন্ট কাটিং টুল, যেটা কিনা জবের মধ্যে পেনিট্রেট করছে এবং চিপটা ফর্ম হচ্ছে। তো এই যে সিঙ্গল পয়েন্ট কাটিং টুলটা জবের মধ্যে পেনিট্রেট করছে এবং চিপটা যে ফর্ম হচ্ছে, এটা কিভাবে ফর্ম হচ্ছে, তার পিছনের মেকানিজমটা কি সেটাই জানবো। তো এটা হচ্ছে একটা জব, এটা হচ্ছে সিঙ্গল পয়েন্ট কাটিং টুল, এবং যে অপারেশানটা এখানে দেখা যাচ্ছে সেটা হচ্ছে টার্নিং অপারেশান। দেখা যাচ্ছে টুলটা মুভমেন্ট করছে ডান দিক থেকে বাঁ দিকে এবং চিপটা ফর্ম হচ্ছে। টুলটা যখনই জবের মধ্যে পেনিট্রেট করছে তখনই চিপটা ফর্মেশন হচ্ছে। তো এই টুলটা যখনই, এই টুলটার যে সামনের ফেসটা, এই ফেসটাকে বলা হয় রেক ফেস। আমি লিখে দিই, এই যে রেক ফেস, চিপটা যখনই ফর্ম হবে টুলের এই ফেস দিয়ে, এই ফেসের ওপর থেকে চিপটা কিন্তু স্লাইড করে বেরোবে। এই ফেসটাকে বলা হচ্ছে টুলের রেক ফেস। আর এই যে অ্যাঙ্গেলটা দেখা যাচ্ছে কাটিং টুল আর মেশিন সারফেসের মধ্যে, এই অ্যাঙ্গেলটাকে বলা হচ্ছে ক্লিয়ারেন্স অ্যাঙ্গেল। এই ক্লিয়ারেন্স অ্যাঙ্গেলটা কেন দেওয়া হয়? যাতে করে টুলটা যাতে জবের ওপর রাব না করে, সেই জন্যই ক্লিয়ারেন্স অ্যাঙ্গেলটা দেওয়া হয়। তাহলে এই টুলের এই সামনের ফেসটা, যেটা ওপর দিয়ে চিপটা ফ্লো হয়ে বেরোবে বা স্লাইড করে বেরোবে, সেটা হচ্ছে রেক ফেস। এবং টুলের সঙ্গে মেশিন সারফেসের যে অ্যাঙ্গেলটা, তাকে বলা হচ্ছে ক্লিয়ারেন্স অ্যাঙ্গেল। আচ্ছা, এবার চলে আসি চিপ ফরমেশানে। চিপ ফরমেশান কীভাবে হচ্ছে? যখনই টুলটা জবের মধ্যে পেনিট্রেট করছে তখনই প্রথমে এই পোর্শনটাতে একটা ইলাস্টিক্যালি কম্প্রেসড হচ্ছে। এই পোর্শনটা, জবের এই পোর্শনটা ইলাস্টিক্যালি কম্প্রেসড হচ্ছে। এই পোর্শনটাতে প্রথমে ইলাস্টিক্যালি কম্প্রেশন হচ্ছে, তারপরে কি হচ্ছে? প্লাস্টিক্যালি কম্প্রেসড হচ্ছে। তারপর প্রথমে টুলটা যখন জবের মধ্যে ঢুকছে, প্রথমে ইলাস্টিক কম্প্রেশন হচ্ছে, তারপর প্লাস্টিক কম্প্রেশন হচ্ছে, এবং তারপর হচ্ছে ফ্র্যাকচার। এবং ফ্র্যাকচার হওয়ার পরে চিপটা এই জব থেকে আলাদা হয়ে যাচ্ছে। তাহলে টুলটা জবের মধ্যে পেনিট্রেট করার ফলে প্রথমে ইলাস্টিক কম্প্রেশন হচ্ছে, তারপর প্লাস্টিক্যালি কম্প্রেশন হচ্ছে। প্লাস্টিক্যালি কম্প্রেশন হলে কি হবে? কোনো জিনিস প্লাস্টিক্যালি কম্প্রেশন হলে সেটা আর তার আগের শেপটা রিগেইন করতে পারে না। তাহলে প্লাস্টিক্যালি কম্প্রেশন হলো এবং তারপর হয়ে যাচ্ছে ফ্র্যাকচার। সুতরাং চিপটা জব থেকে আলাদা হয়ে যাচ্ছে, চিপটার ফরমেশন হচ্ছে। আর যে প্লেনে, এই যে টুল আর জবের মধ্যে একটা প্লেন রয়েছে, এই প্লেনটাকে বলা হচ্ছে শিয়ার প্লেন। শিয়ার ব্যাপারটা কি? শিয়ার ব্যাপারটা যখন কোনো একটা জবকে, যখন কোনো একটা বডিকে বা কোনো একটা মেটেরিয়ালকে আমি ইকুয়াল অ্যান্ড অপোজিট আমি ফোর্স দেব, তখন কি হবে? জবের মধ্যে তো লেয়ার বাই লেয়ার মেটেরিয়ালগুলো এভাবে থাকে। তো ইকুয়াল অ্যান্ড অপোজিট ফোর্স দেওয়ার ফলে এই লেয়ার বাই লেয়ার মেটেরিয়ালগুলো স্লাইড করে যায়। এবং যে ফোর্সটা এখানে কাজ করে সেটাকে বলা হয় শিয়ার ফোর্স। ঠিক এইভাবে এটা হচ্ছে শেয়ারিং ফোর্স। তো এখানেও সেই একই কাজ হচ্ছে। এই ফ্র্যাকচার হচ্ছে, তার ফলে কি হচ্ছে? শেয়ারিং ফোর্সটা এখানে কাজ করছে এবং এটা শেয়ারিং হয়ে যাচ্ছে এবং চিপটা ফরমেশন হচ্ছে। আচ্ছা, আরেকটা জিনিস এখানে দেখা যাচ্ছে, এখানে A1 এবং A2। A1 A2 ব্যাপারটা কি? A1 হলো আনকাট চিপ থিকনেস, আর A2 হলো চিপ থিকনেস। এই আনকাট চিপ থিকনেস আর চিপ থিকনেস দিয়ে আমরা কী বার করতে পারি? চিপ থিকনেস রেশিও। যেটা হলো চিপ থিকনেস রেশিও আর ইকুয়াল টু হলো A1/A2। A1/A2 চিপ থিকনেস রেশিও ইকুয়াল টু হচ্ছে
আচ্ছা, এক্ষেত্রে আনকাট চিপ থিকনেসের উইথটা চিপ থিকনেসের থেকে কিন্তু কম হয়, অর্থাৎ চিপের উইথ কিন্তু আনকাট চিপের থেকে বেশি হয়। সেটা কেন বেশি হয়, এর পেছনেও একটা কনসেপ্ট আছে এবং খুব ডেপথ আছে সেই কনসেপ্টে, সেটা আমরা নেক্সট ভিডিওয়ে আলোচনা করব। ততক্ষণ অবধি এটুকুই থাক। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করো। ধন্যবাদ।